সারদা পাঠশালার তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। আমার এই ভিডিওয়ে পরিবেশন করব একাদশ শ্রেণীতে পঠন পাঠন করানো হয় এমন একটি ইংরেজি পাঠ্য উইলিয়াম শেক্সপিয়রের রচিত ম্যাকবেথ। এই কাহিনীখানির সরল বাংলা আমি ভিডিওয়ে আলোচনা করব। এর পাশাপাশি আমি আলোচনা করব এ থেকে কি প্রশ্ন হওয়া সম্ভব, ছাত্রছাত্রীরা প্রশ্নর কোন রূপ দেখলে তারা চিনতে পারবে বা বুঝতে পারবে, এবং যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলোর পুরোপুরি ইংরেজি কথোপকথন নয়, বরঞ্চ যে চিহ্নগুলো বা যে শব্দগুলো দেখলে তারা চিনতে পারবে সঠিক উত্তর কোনটা, আমি সেইগুলো শুধু জানিয়ে যাব। আশা করি তোমাদের পরীক্ষার হলে অত্যন্ত সাহায্য করতে পারবে এই ভিডিওটি। এই বলে আমি আমার পাঠ্য শুরু করছি। পাঠের শুরুতেই রয়েছে, ডানকান ছিলেন স্কটল্যান্ডের রাজা। তিনি যখন এখানকার রাজা ছিলেন, তাঁর সাম্রাজ্যে একজন সেনাপতি ছিল। সে ছিল খুব বিখ্যাত এবং গোটা সাম্রাজ্য জুড়ে তার নাম প্রশংসা ছড়িয়ে পড়েছিল। তার নাম ছিল ম্যাকবেথ। এই ম্যাকবেথ এত ভালো যোদ্ধা ছিল বা এত ভালো পরিচালক ছিল, তার জন্যই তার এত প্রশংসা। সে শুধুমাত্র আমাদের রাজা আর একজন সেনাপতি নয়, বরং বৃদ্ধ রাজার সে একজন আত্মীয়ও ছিল। সেই ম্যাকবেথ নরওয়ের বিরাট সেনাবাহিনীর সহায়তা নিয়ে তাদের সাম্রাজ্যে বিরোধিতা করতে এসেছিল এমন একদল শত্রুকে অতি সহজে পরাস্ত করে সসম্মানে ফিরে আসছিল রাজধানীর দিকে। আর এ যে পদে এখন রয়েছে সে পদটি হলো থেন অফ গ্লেমিশ, অর্থাৎ গ্লেমিশের থেন হিসেবে সে এখন প্রতিষ্ঠিত। তাহলে এই প্যারা থেকে বা এই অংশটা থেকে যতগুলো প্রশ্ন হওয়া সম্ভব তোমাদেরকে প্রায় সবগুলোই আমি এখানে উল্লেখ করে দিয়ে গেলাম। কি কি প্রশ্ন তোমরা যদি কেউ জানতে চাও, যেমন ধরো যখন আমাদের ম্যাকবেথ ছিল স্কটল্যান্ডের সেনাপতি, তখন রাজা কে ছিল? বা রাজা যখন ছিল আমাদের ডানকান, তখন তার সেনাপতি, বিখ্যাত সেনাপতি কে ছিল? এই বিখ্যাত সেনাপতি কোথাকার থেন ছিল? এই বিখ্যাত সেনাপতি কাদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করেছিল? ইত্যাদি ইত্যাদি প্রশ্ন। এই সেনাপতি শুধুমাত্র একজন রাজকর্মচারী নাকি আরও অন্য সম্পর্ক ছিল রাজার? এটাও প্রশ্ন হতে পারে। তো এতগুলো প্রশ্ন তোমরা জানতে পারলে, এর পরের প্যারায় কি আছে আমি তোমাদের সেই বিষয়টা আবার জানাই, তাহলে তোমাদের কাছে আরও প্রশ্ন। এই ম্যাকবেথের সাথে আর একজন সেনাপতি কর্মসাধন করত। এই দুই সেনাপতি যখন ওই বিরাট যুদ্ধ সেরে ফিরে আসছিল, তখন ছিল বজ্রপাতের একটি রাত্রি, আর আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। সেই আলোর প্রভাবে তারা দেখলো পথ রোধ করে দাঁড়িয়ে রয়েছে তিনজন মানুষ। এই তিনজন মানুষকে স্বাভাবিকভাবে দেখলে মহিলা বলেই মনে হয়, কিন্তু তাদের গালে রয়েছে দাড়ি, আর তাদের চামড়া অত্যন্ত খসখসে, তাদের মুখগুলো বিবর্ণ, আর তাদের গায়ে ছিল বন্য পোশাক। তারা নিজেদের মধ্যে নাচ করছিল, গান করছিল, আর নাচ গানের মধ্যে তারা বলছিল, ভালো হয় মন্দ, মন্দ হয় ভালো, কুয়াশা আর নোংরা বাতাসে উড়ে চলো। এই নাচ গানের মধ্যে দিয়ে তারা পথরোধ করে দাঁড়িয়েছিল আমাদের এই দুই সেনাপতি। তারা যখন এই দুই সেনানায়ককে দেখল, তখন তারা তাদের গান থামালো এবং ম্যাকবেথকে দেখে প্রথম ডাইনি স্যালুট করল আর তাকে বলল, থেন অফ গ্লেমিশ। তখন ম্যাকবেথ ভাবল যে এই জীবেরা আমার পরিচয় জানে, এই ভেবে সে বিস্মিত হলো। দ্বিতীয় ডাইনি তাকে ক্যাডরের থেন বলল। এই কথা শুনে ম্যাকবেথ কিন্তু খুব বেশি খুশি হয়নি, কারণ ক্যাডরের থেন থাকাটা তার কাছে খুব একটা বেশি আকর্ষণীয় ছিল না। তৃতীয় ডাইনি সবচেয়ে আশ্চর্যজনক কথাটি শুনিয়েছে এবং সেটা থেকেই ম্যাকবেথের জীবনের একটা পরিবর্তন এসেছে। তৃতীয় ডাইনি বলল যে তুমি হবে স্কটল্যান্ডের ভবিষ্যৎ রাজা। এই ধরনের ভবিষ্যৎ বাণী আমাদের ম্যাকবেথকে
খুব বেশি টলিয়ে দিল, চিন্তান্বিত করলো। কারণ ম্যাকবেথ ভেবেছিল যতক্ষণ রাজা নিজের সন্তান রয়েছে ততক্ষণ আমার মতো ব্যক্তি কিভাবে রাজা হতে পারে। সচরাচর রাজা মারা গেলে তার উত্তরসূরি হিসেবে তার পুত্রই রাজা হওয়া সম্ভব, সুতরাং তার তো কোনো রাজা হওয়ার সম্ভাবনা নেই। অথচ এই তৃতীয় ডাইনি বলল, অর্থাৎ আমাদেরকে যখন একটা প্রচণ্ড বড় কিছু পাওয়ার জন্য কেউ আমাদের ভবিষ্যৎবাণী যদি করে ফেলে, আমরা যদিও জানি যে সেটা পাওয়া সম্ভব নয়, তবুও কিন্তু আমরা আশাবাদী হতে তো আমাদের কষ্ট হয় না, বা আশাবাদী হতে আমরা একটু পিছপা হই না। আমরা বড় কিছু পাবার জন্য স্বপ্ন দেখতে পারি অনায়াসে। তো আমাদের এই ম্যাকবেথও সেই স্বপ্নটা দেখলো, কিন্তু মনটাকে ঠিক আশ্বস্ত করতে পারলো না। ইতিমধ্যে ম্যাকবেথের সঙ্গে যে ব্যাংকো ছিল, ব্যাংকোর মনে চিন্তা হলো যে আমার বন্ধুকে এরা এত কিছু পাওয়ার কথা বলল, অথচ আমাকে তো কিছু এরা বলল না। এই সময় ডাইনিরা তাকে জানালো যে ম্যাকবেথের মতো অত বড় কিছু নয়, ছোট, কিন্তু আরও বেশি খুশি হওয়ার মতো বিষয় সেটা হলো এই যে তুমি কিছু হতে পারবে না, কিন্তু তোমার ছেলেরা স্কটল্যান্ডের রাজা হবে। অর্থাৎ আমাদের ব্যাংকো কোনোদিন রাজা হতে পারবে না, বা ব্যাংকো কোনো পদ পাবে না, কিন্তু ব্যাংকোর ছেলেরা রাজা। এই বলার পর এই বোনেরা বাতাসের মধ্যে মিশিয়ে গেল বা মিলিয়ে গেল। তখন এই দুই সেনাপতি চিন্তা করলো যে তার মানে এরা তিনজনে ছিল ডাইনি। যখন এরা দুজনে দাঁড়িয়ে সেই চিন্তা করছিল বা সেই আলোচনা করছিল, এমন সময় রাজার কাছ থেকে দূত এসে হাজির হলো এবং ম্যাকবেথকে থিয়েন অফ কাউডোর এর উপাধি দেওয়া হলো। অর্থাৎ সে ক্যাডর বা কাউডোর বলে যে জায়গাটি রয়েছে সেখানকার সে থিয়েন পদ প্রাপ্ত হলো। ডাইনিরা এইমাত্র যে ভবিষ্যৎবাণী করে গেল, সেই ভবিষ্যৎবাণী সঙ্গে সঙ্গে মিলে যাওয়ার জন্য ম্যাকবেথ অবাক হয়ে গেল। এরপরে ম্যাকবেথের মনে আশার ঝড় কিন্তু প্রবাহিত হলো, কারণ তার এবার মনে হচ্ছে তৃতীয় ডাইনি আমাকে যেটা বলেছিল, অর্থাৎ আমি এখানকার রাজা হব, সেটা তো তার ভাবনার মধ্যে আসতেই পারে, কারণ একটা ভবিষ্যৎবাণী মিলে গেছে। তার আগে সে তো ওখানকার একটা থেন ছিলই, সে কথাটা তো ম্যাচিং হয়েই ছিল। দ্বিতীয় ডাইনি যেটা বলেছিল যে তুমি ক্যাডরের থেন হবে, সেটাও মিলে গেল। তাহলে তৃতীয় ডাইনি যেটা বলেছে এবার সেইটা মেলবার সম্ভাবনা। তাই এখানে ম্যাকবেথ কিন্তু প্রচণ্ড আশা। তুমি কি মনে করো, তোমার ছেলেরা ভবিষ্যতে কি এখানকার রাজা হবে? কারণ আমাকে যে ভবিষ্যৎবাণী করে গেল ডাইনিরা, সেটা তো হাতে নাতেই সঙ্গে সঙ্গে খানিকটা ফুলে গেল। তাহলে তোমার ছেলেরা কি রাজা হবে বলে তুমি মনে করছো? এরপর ম্যাকবেথ তার গৃহে ফিরে যায়, গিয়ে তার স্ত্রীকে অর্থাৎ লেডি ম্যাকবেথকে সেই ঘটনার কথা জানায়। লেডি ম্যাকবেথ প্রচণ্ড আশাবাদী রমণী, তাই তখন থেকেই সেই চিন্তা করতে থাকে যে বর্তমান যে রাজা রয়েছে তাকে যদি মারা যায় তবেই মাত্র আমার স্বামীর এই আশা পূরণ হবে বা আমরা নতুন পদপর্যায়ে পৌঁছতে পারব। এই সময়েই ম্যাকবেথ যে যুদ্ধে জয়লাভ করেছে তাকে অভিবাদন জানানোর জন্য আমাদের রাজা ডানকান এবং তার দুই ছেলে ম্যালকম এবং ডোনালবেইনকে সঙ্গে নিয়ে, আর সঙ্গে অসংখ্য থেন, কর্মচারী ইত্যাদিদের সঙ্গে নিয়ে তিনি আসেন ম্যাকবেথের সেই প্রাসাদ প্রতিম গৃহে। ম্যাকবেথের সেই প্রাসাদ ছিল পাহাড়ের উপরে, তার নাম ছিল ইনভারনেস। এখান থেকে প্রশ্ন বেরিয়ে আসছে, খেয়াল করবে, ইনভারনেস। সেই প্রাসাদ প্রতিম গৃহে প্রবেশ করে রাজার মন সন্তুষ্ট হয়ে যায় এবং তিনি এত সৌন্দর্য দেখে খুব বিহ্বল হয়ে পড়েন। এই প্রাকৃতিক পরিবেশটা তাঁকে খুব আকর্ষণ করেছে। এই স্থানটিও ছিল খুব স্বাস্থ্যকর, মনোরম, আর তাছাড়া বাড়ির কার্নিশের কোথাও কোথাও সোয়ালো পাখি এবং মার্লেট পাখিরা বাসা বানিয়েছিল, অর্থাৎ প্রকৃতির একটা অন্য শোভা সেখানে বিরাজমান। ম্যাকবেথ এইখানে পৌঁছে শুধুমাত্র এই সৌন্দর্যপ্রবণ প্রাসাদ এর মধ্যে সৌন্দর্য দেখেই মুগ্ধ হয়নি, আরও একটা কারণ তাকে মুগ্ধ করেছিল। যা ডানকান ম্যাকবেথের প্রাসাদে পৌঁছে শুধুমাত্র এখানকার মনোরম দৃশ্য দেখেই মুগ্ধ হননি, আরও একটি কারণে তিনি মুগ্ধ হয়েছিলেন, সেটি হলো লেডি ম্যাকবেথের আপ্যায়ন। অর্থাৎ এই রমণী এত আন্তরিকতার সঙ্গে আপ্যায়ন করেছিল যে সেই আপ্যায়ন দেখে
আমাদের রাজা কিন্তু প্রচণ্ড পরিমাণে বিচলিত হয় বা তার মনে একটা প্রশান্তি নেমে। আমাদের এই ম্যাকবেথের স্ত্রীর মনে কিন্তু ছিল একটা প্রচণ্ড শত্রুতা এবং রাজাকে হত্যা করবার জন্য, রাজাকে বিনাশ করবার জন্য তার মনের মধ্যে খেলে বেড়াচ্ছিল একটা আকাঙ্ক্ষা। তবুও সেটাকে সে ঢাকাচাপা দিয়ে এত কৌশলে সুন্দর করে রাজার সঙ্গে ব্যবহার করেছে যে কেউ তার এই অভিনয়টাকে দেখে, যেহেতু রাজা আজকে অনেক পরিশ্রম হয়েছে, এত দূর পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে, তাই তিনি ছিলেন অত্যন্ত ক্লান্ত। তাই খাবার দাবার গ্রহণ করার পর তিনি শয়নে যান এবং গভীর নিদ্রায় মগ্ন হন। অবশেষে মধ্যরাত্রি নেমে আসে। ক্রমশ সেই গভীর রাত্রেতে যখন কিনা নেকড়েরা কিংবা খুনিরা ছাড়া আর কেউই জেগে থাকে না, তখন কিন্তু ম্যাকবেথ এবং তার স্ত্রী জেগেছিল। ম্যাকবেথের স্ত্রী কিছুটা জানতো যে ম্যাকবেথ প্রচণ্ড নিরীহ মানুষ, ম্যাকবেথ প্রচণ্ড নীতিবান মানুষ, তাই তার কাছ থেকে কখনোই সমর্থন পাওয়া যাবে না রাজা ডানকানকে হত্যা করার জন্য। তবুও তাকে প্ররোচিত করা, তাকে জাগিয়ে তোলা বা তাকে এই কাজে অংশ নিতে বলা তার কর্তব্য বা দায়িত্ব ছিল। তাই সে লোভান্বিত মানসিকতা নিয়ে আমাদের ম্যাকবেথকেও সেই প্রস্তাব কিন্তু জানায়। ম্যাকবেথ এবং তার স্ত্রী দুজনেই আশাবাদী এবং উচ্চাকাঙ্ক্ষী। এই উচ্চাকাঙ্ক্ষার জন্য তারা যে কোনো খারাপ কাজ, গর্হিত কাজ সম্পন্ন করতে পারে, সেটাই স্বাভাবিক। সেই স্বাভাবিকতার দিকেই তারা আগাচ্ছিল। অবশেষে ম্যাকবেথকে যখন বিশেষভাবে রাজি করা যায়নি, তখন ম্যাকবেথের স্ত্রী নিজেই একটি ছুরি নিয়ে রাজার ঘরের দিকে এগিয়ে যায় এবং সেখানে সে রাজার সম্মুখীন হয়। রাজা যেখানে ঘুমন্ত অবস্থায় ছিল সেখানে তার সম্মুখীন হয় এবং তাকে হত্যা করতে উদ্যত হয়। কিন্তু হঠাৎ করে সে দেখতে পায় রাজার মুখের মধ্যে, ম্যাকবেথের স্ত্রী দেখতে পায় তার নিজের পিতার মুখের ছবি দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ পিতার মুখের অবয়ব দেখতে পাওয়া যাচ্ছে। এটা দেখার পর তার পক্ষে আর সম্ভব হয়নি রাজা ডানকানকে হত্যা করা। এটা দেখার পর তার পক্ষে আর সম্ভব হয়নি রাজা ডানকানকে হত্যা করা। তাই সে সেখান থেকে ফিরে আসার পর সে তার স্বামীর সঙ্গে আলোচনা করেছে। তার স্বামী অর্থাৎ ম্যাকবেথ তাকে বোঝানোর চেষ্টা করেছে যে এই যে ব্যক্তি যে আজকে তাদের বাসায় এসে ঘুমন্ত অবস্থায় রয়েছে, রাজা ডানকান, সেই রাজা কেবলমাত্র রাজাই নয়, ম্যাকবেথের একজন আত্মীয়ও বটে। তাই আত্মীয় যখন কারোর বাড়িতে এসে পৌঁছয় তখন তার জীবন রক্ষা করার দায়িত্ব থাকে, কিন্তু তাকে হত্যা করা যায় না। এক। দ্বিতীয় যুক্তি সে পোষণ করেছে যে তাকে একসময় পদ থেকে তুলে নিয়ে এসে এত বড় জায়গায় দাঁড় করানো, এত বড় পদে প্রতিষ্ঠা দেওয়া সবই রাজার দ্বারাই হয়েছে, সুতরাং রাজাকে মারা তার পক্ষে সম্ভব নয়। আরও কারণ দর্শায়। কি কারণ? না, রাজা কিন্তু প্রচণ্ড জনদরদি, তাই এলাকার মানুষদের বা তাঁর প্রজাদের সে যথেষ্ট সেবা শুশ্রূষা সাহায্য করে। তাই তাকে যদি এরা মেরে ফেলেছে, তার ভক্তরা জানতে পারে, তাহলে এদের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। তাহলে তিনটে কারণ হলো। তাহলে কি ওখানে রাজার সাথে রাজাকে হত্যা করতে আমাদের ম্যাকবেথ কেন নিষেধ করেছে তার চারটে কারণ হলো। এক হচ্ছে রাজা তার বাড়ি অতিথি, দুই হচ্ছে রাজা তার আত্মীয়,
3 নম্বর হচ্ছে যে রাজা প্রচণ্ড জনদরদি, অর্থাৎ জনগণ যদি জানতে পারে যে তারা মেরেছে তাহলে জনগণ তাদের ছাড়বে না। আর 4 নম্বর হচ্ছে একদিন এই ম্যাকবেথকে পথ থেকে তুলে নিয়ে এসে এই রাজা তার এত বড় অধিষ্ঠান আসনে বসিয়েছিল, সুতরাং তাকে মারা উচিত নয়। কথা বলার সত্ত্বেও ম্যাকবেথের স্ত্রী তাকে এমনভাবে অনুপ্রাণিত করেছে যে ম্যাকবেথ একসময় হাতে ছুরি নিয়ে রাজার যেখানে শয়নে ছিল সেই ঘরের দিকে আগিয়ে গেছে। হঠাৎ করে সে পথের মধ্যে অন্ধকারে দেখে যে একটা ঝুলন্ত অবস্থায় ছুরি রয়েছে। এই ছুরিকে এখানে ড্যাগার বলা হয়েছে। ছুরি অনেক রকমের হয়, অনেক রকম তার ইংরাজি আছে, এখানে ড্যাগার বলা হয়েছে, তোমরা খেয়াল রাখবে। যে ড্যাগারটা নিয়ে আমাদের ম্যাকবেথ যাচ্ছিল রাজাকে মারবার জন্য, হত্যা করবার জন্য, ঠিক সমরূপ একটি ড্যাগার হঠাৎ করে অন্ধকারের মধ্যে ঝুলছে। সেই ড্যাগারের হ্যান্ডেলটা রয়েছে রাজার দিকে, সেই হ্যান্ডেলটা রয়েছে আমাদের ম্যাকবেথের দিকে, আর তার ব্লেডটা রয়েছে ম্যাকবেথের বিপরীত দিকে, এবং সেই ব্লেডে বিন্দু বিন্দু রক্ত লেগে রয়েছে। এইটা দেখার পরে আমাদের ম্যাকবেথ সেই ছুরিটাকে বা ড্যাগারটাকে ধরতে যায়, কিন্তু সেটা সঙ্গে সঙ্গে বাতাসের মধ্যে মিলে যায় বা বাতাসে সেটা হারিয়ে যায়। এখানে বলা যে ফেড হয়ে গেছে, বাতাসে মিলিয়ে গেছে। তো এরপরে ম্যাকবেথ রাজার ঘরের মধ্যে গেছে এবং রাজাকে সে হত্যা করেছে। হত্যা করে যখন ফিরেছিল তখন ম্যাকবেথের স্ত্রী ভেবেছিল এবারেও সে রাজাকে হত্যা করতে পারেনি, তাই বুঝি আসছে ফিরে, তাই তার স্ত্রী তাকে নানান রকম খারাপ কথা বলে ভর্ৎসনা করে। কিন্তু ম্যাকবেথ দেখিয়েছিল তার ছুরিতে প্রমাণ রয়েছে যে সে খুন করে এসেছে। এর মধ্যে ম্যাকবেথ যখন খুন করে ফিরছিল তখন রাজার প্রহরীদের মধ্যে একজন হঠাৎ উঠে বসে বলে উঠেছিল, খুন, মার্ডার বলে চিৎকার করে উঠেছিল। কিন্তু সে ঘুমাচ্ছিল, ঘুমের মধ্যে এমন কথা বলেছে। তখন আর একজন প্রহরী সে বলেছে গড ব্লেস আস। আর একজন প্রহরী সে বলেছে গড ব্লেস আস, ভগবান আমাদের রক্ষা করুন। আর একজন যে ছিল সে তখন বলেছে আমেন, অর্থাৎ তাই হোক। এই সময়ে আমাদের ম্যাকবেথ বেরিয়ে আসার সময় রাজার ঘর থেকে তিনিও বলবার চেষ্টা করেছিলেন আমেন, কিন্তু তিনি বলতে পারেননি। তার কণ্ঠে যেন কি একটা শ্বাসরোধ করেছিল, তাই কণ্ঠ থেকে সেই শব্দ আর সে বের করতে পারেনি। এইবারে আমাদের ম্যাকবেথের স্ত্রী সেই রক্তমাখা ছুরিটাকে সংগ্রহ করে নিল ম্যাকবেথের কাছ থেকে এবং ম্যাকবেথকে নির্দেশ দিল যে স্ত্রী ম্যাকবেথকে জানালো যে তুমি গিয়ে তোমার হাত মুখ পরিষ্কার করে নাও এবং আমি এই ড্যাগার নিয়ে যাচ্ছি বা ছুরি নিয়ে যাচ্ছি এবং রাজার কাছে গিয়ে আমি রাজার যারা প্রহরী রয়েছে তাদের গালেতে আমি এই রক্ত লাগিয়ে দিয়ে প্রমাণ করব যে এই হত্যার জন্য প্রকৃতপক্ষে তারাই দায়ী।